জি স্যার, দেখা যাচ্ছে। আর আমি রেকর্ড করতেছি। হ্যাঁ, আপনারা রেকর্ড করার ট্রাই করেন না বা কোনো কিছু ড্র করেন না। শুরু করবো তাহলে আমি। জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি কলেজে কর্মরত আছি। আর আমার বর্তমান যে প্রেজেন্ট যে সিচুয়েশন সেটা হলো আমার আমি হলো একজন পিএইচডি স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সাভার, ঢাকা। সেখানে আমি পেইড স্টুডেন্ট হিসেবে কাজ করতেছি। তো আমাদের প্রথম যে এইটা সেটা হলো জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল কেমিস্ট্রি। একটা ইন্ট্রোডাকশন আমরা এখানে কথা বলবো একটু প্রথমে। এটা 5-7 মিনিট লাগবে আমাদের। তারপর আমরা মেইন কোয়ান্টাম কেমিস্ট্রিতে যাবো। তারপর আরেকটা লেকচার আছে আমার, সেটা বেসিস স্টাডির উপরে। প্রথমেই বলে নিই, আসলে আমার 3টে লেকচারই হলো এখানে যে থিওরিটিক্যাল কথাবার্তা। হয়তো সেক্ষেত্রে একটু বোরিং লাগবে, বা অনেকে যারা এই কোয়ান্টাম কেমিস্ট্রির সাথে যা আগে কখনো পড়ে নাই তাদেরও একটু বোরিং লাগবে। তারপরেও কম্পিউটেশনাল কেমিস্ট্রির বিষয়গুলো জানতে হলে আমাদের অবশ্যই এই বেসিক যে থিওরিগুলো এগুলো সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার আমাদের সবারই। আসলেই কোয়ান্টাম মেকানিক্সের মতো একটা কোর্স তো আসলেই এরকম না যে এই 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় আমি সব শিখাই ফেলবো, তাই না? আমরা সবাই জানি যে এগুলো 2টা কোর্স। আমরা ফিজিক্সে পড়ি, থার্ড ইয়ার মাস্টার্সে পড়ি, পরে আর তো পড়াশোনা আছে। এখানে একটু আপডেট এগুলো কথাবার্তাগুলো আছে। তারপর জাস্ট একটু টার্মগুলোর সাথে একটু পরিচয় থাকা আর কি মূলত। ঠিক আছে? তো প্রথমে এখানে একটা ইয়ে আছে যে লিওনার্দো দা ভিঞ্চির একটা ইয়ে আর কি স্টেটমেন্ট: নো হিউম্যান ইনভেস্টিগেশন ক্যান বি কল্ড রিয়েল সায়েন্স ইফ ইট ক্যান নট বি ডেমনস্ট্রেটেড ম্যাথমেটিক্যালি। তার মানে আমার রিয়েল সায়েন্সের প্রত্যেকটা বিষয়ই কি আগে কী করতে হবে, ম্যাথমেটিক্যালি এটাকে ডেমনস্ট্রেট করতে হবে। করলে ভালো বোঝা যাবে। ইউজিং কম্পিউটার প্রোগ্রাম টু স্টাডি অ্যাটমস অ্যান্ড মলিকুলস। আমরা আসলে সবসময়, হ্যাঁ আরাফাত, ওই যে এইগুলো একটু বা একটু ফোনটা অফ করে দিলে ভালো হয়তো মনে হয় জি অনেকে। স্যার। হ্যাঁ, যেমন আমি এখানে বলছি যে ওয়াটার একটা পোলার মলিকুল। এটা আমরা সবাই জানি যে ওয়াটার পোলার। কী কারণে পোলার সেটাও আমরা জানি, এবং এর শেপটা কি ভি শেপ। ঠিক আছে? এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট বন্ড আছে, এবং যার কারণে এখানে তাদের কি যে পজিটিভ চার্জগুলোর যে সেন্টার আর নেগেটিভ চার্জের যে সেন্টার তারা এক জায়গায় না, যার কারণে কি এদের মধ্যে কি থাকে, একটা ডিস্টেন্স থাকে। ফলে এটা পোলার মলিকুল। আবার আমরা বলি যে ইলেকট্রন লোকালাইজেশন। যেমন আমি এখানে যে মলিকুলটা দিচ্ছি বিউটাডাইন, এখানে ইলেকট্রন লোকালাইজড বন্ধগুলির ভিতরে। কিন্তু তার পাশে আছে কি বেঞ্জিন স্ট্রাকচার যেটা আছে, এখানে ইলেকট্রন ডিলোকালাইজড। এই বিষয়গুলো হয়তো আমরা সবাই জানি এখানে যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা অন্য যে ব্যাকগ্রাউন্ডে থাকে, ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পর্যায়ে এগুলো পড়ানো হয়, যেহেতু আমাদের সবারই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। নেক্সট যদি আসি, এখানে বলতেছি যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিষয়টা আসলে কি। এটা হলো কি এ সেট অফ টেকনিক্স ফর ইনভেস্টিগেটিং কেমিক্যাল প্রবলেমস অন এ কম্পিউটার। অর্থাৎ আমরা একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে কেমিস্ট্রির যে কেমিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার যে টেকনিক বা সেই টেকনিকগুলোকে আমরা বলে থাকি মূলত কি এই কম্পিউটেশনাল কেমিস্ট্রি বলে থাকি। তাহলে কী কী কেমিক্যাল প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যে আমরা বলি মলিকুলার জিওমেট্রি। ইতিমধ্যে আমরা অনেকে জানি যে মলিকুলার জিওমেট্রি কি, তাই না? এনার্জিস অফ মলিকুলস অ্যান্ড ট্রানজিশন স্টেটস, chemical reactivity, IR, UV and NMR spectra, the interaction of a substrate with an enzyme, the physical properties of substance. তাহলে এই যে কেমিক্যাল প্রবলেমগুলো আছে এই কেমিক্যাল প্রবলেমগুলো আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে সলভ করে থাকি। এর মধ্যে একটা টেকনিক কি মলিকুলার মেকানিক্স। এগুলো প্রত্যেকটা আমাদের ডিটেলস ক্লাস হবে। এবি ইনিশিউ, সেমি এম্পিরিক্যাল মেথড, ডেন্সিটি ফাংশনাল থিওরি, মলিকুলার ডায়নামিক্স। আমি আজকেই হয়তো মাঝখানে এই 3টা নিয়ে আলোচনা করবো আমি, যে এভিএন ইস্যু কি, সেমি এম্পিরিক্যাল মেথড কি, ডেন্সিটি ফাংশনাল থিওরিটি কি, এগুলো না আমাদের আজকে আলোচনা হবে। মলিকুলার মেকানিক্স, মলিকুলার ডায়নামিক্স নিয়ে আমাদের শেষ দিন কথা হবে, যে যে টেকনিকগুলো আমরা এখানে ব্যবহার করব। কোয়ান্টাম মেকানিক্সে সাধারণত আমরা 2 ধরনের টেকনিক ব্যবহার করি, হলো ওয়েভ ফাংশন বেসড আর হলো ডেন্সিটি ফাংশনাল থিওরি।
এবং এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা সাধারণত যদি মলিকুলে 100 to 200 অ্যাটমস হয়, দ্যাট মিনস লেস দেন 200 অ্যাটমস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টগুলো করে থাকি সাধারণত। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে ওয়েভ ফাংশন বেসড আর ডেন্সিটি ফাংশনাল থিওরি, এগুলোর মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনগুলো করে থাকি। এবং এখান থেকে আমরা তাদের ইলেকট্রনিক যে প্রপার্টিগুলো আছে, যেমন স্ট্রাকচার, আইআর, রমন, বিসিডি, সিডি, এনএমআর, ইউবি, মলিকুলার অরবিটাল, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারি আমরা। এরপর আসছে কি আর বলছিলাম এখানে মলিকুলার মেকানিক্স। মলিকুলার মেকানিক্স আমাদের ব্যবহার করা হয় কোথায়? যে একটা লার্জ সিস্টেমের ক্ষেত্রে, লার্জ মলিকুলগুলোর ক্ষেত্রে। যেমন এখন আমি লিখছি প্রোটিন, কার্বন ন্যানোটিউব, অথবা আমাদের কি ডিএনএ, অথবা গ্রাফিন শিট, অথবা লিপিড, অর্থাৎ যেখানে থাউজেন্ডস অফ মলিকুলস আছে, অর্থাৎ নাম্বার অফ মলিকুলসের নাম্বার অফ অ্যাটমসের সঙ্গে অনেক বেশি, সেক্ষেত্রে আমরা মলিকুলার মেকানিক্স এই ফোর্স ফিল্ডের মাধ্যমে আমরা এই মলিকুলার মেকানিক্সের মাধ্যমে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো ক্যালকুলেশন করে থাকি আমরা। এরপর একটা আছে হাইব্রিড কোয়ান্টাম মেকানিক্যাল মলিকুলার মেকানিক্স মেথড। এর নাম থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু এটা হাইব্রিড মেথড, তার মানে কি এখানে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টও আছে, আবার মলিকুলার মেকানিক্সের ব্যবহারও আছে। যেমন এখানে আমার যে ফিগারটা আছে, এই জায়গায় একটা লিগ্যান্ড এর সাথে একটা প্রোটিনের হয়তো এখানে এই জায়গাটাতে বাইন্ড করছে, সেখানে ওই একটা স্পেসিফিক রিজিয়নে আমরা কি করব, কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করব। কিন্তু যেহেতু একটা প্রোটিন, এটা একটা লার্জ সিস্টেম, ঠিক আছে, বড় একটা মলিকুল, এখানে অ্যাটম সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা কি করবো, আবার মলিকুলার মেকানিক্স ব্যবহার করব। এই জন্য এটাকে বলা হয় কি হাইব্রিড মেথড বলে থাকি আমরা এখানে। তারপরে একটু আগে আমরা বলছিলাম যে সেমি এম্পিরিক্যাল মেথড। সেমি এম্পিরিক্যাল মেথড এটা আমি একটু পরে বলবো, যে এখানে আমরা এটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, এখানে হার্ডি-ফক অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করে মূলত যে থিওরিটা ডেভেলপ করা হয়েছে সেটা আমাদের। এর নাম দেওয়া হয়েছে সেমি এম্পিরিক্যাল। কারণটা কি, যে এখানে থিওরিটিক্যাল কিছু বিষয় আসে, আবার প্র্যাকটিক্যালও আসে, মানে অর্থাৎ এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল এই দুটোকে কম্বাইন করা হয়েছে। এই যে এখানে আমরা যদি দেখি আমরা, ইট ইজ দ্য মিক্সিং অফ থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট দ্যাট মেক্স দ্য মেথড এ সেমি এম্পিরিক্যাল। অর্থাৎ যে সকল থিওরিগুলোতে আমাদের এরকম আছে, যেখানে থিওরি এবং এক্সপেরিমেন্ট এই দুইটাকে কম্বাইন করে একটা মেথড যখন তৈরি করা হয়, তখন সেগুলোকে আমরা বলে থাকি সেমি এম্পিরিক্যাল মেথড। এই সেমি এম্পিরিক্যাল মেথডে মূলত যে শব্দটা বারবার আসে, প্যারামিটারাইজেশন, অর্থাৎ এখানে কিছু ভ্যালু আসবে, যে কিছু কনস্ট্যান্ট আসবে, যেগুলো আমরা এক্সপেরিমেন্ট থেকে নিই। আবার থিওরিটা ডেভেলপ করি, সেই থিওরিটা ডেভেলপ করি মূলত আমরা কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে। তো এই যে যে ভ্যালুগুলো আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলোকে আমরা এখানে থিওরিতে পুশ করি, যখন এই করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় প্যারামিটারাইজেশন বলা হয়। লিখছি প্লাগিং অফ এক্সপেরিমেন্টাল ভ্যালুস ইনটু এ ম্যাথমেটিক্যাল প্রসিডিউর টু গেট দ্য বেস্ট ক্যালকুলেটেড ভ্যালুস ইজ কল্ড প্যারামিটারাইজেশন। একটা শব্দ এখানে এক্সপ্লিসিট সলভেশন মডেল, অর্থাৎ আমাদের মলিকুলার ডায়নামিক্স বলি, বা আমরা যখন কম্পিউটেশনাল কেমিস্ট্রি কাজ করব, তখন এই শব্দগুলো বারবার আসবে। এক্সপ্লিসিট সলভেশন মডেল। এক্সপ্লিসিট সলভেশন মডেলটা কি এখানে, যে আমরা যখন কোনো সলিউডকে, যেমন প্রোটিনকে যদি আমি ওয়াটারে আমি মলিকুলার ডায়নামিক্স করি আমি, তখন ওয়াটারের প্রত্যেকটা ওয়াটার মলিকুলের সাথে এখানে প্রোটিনের যে মলিকুলগুলো আছে, এদের যে ইন্টারেকশনটা আমরা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করি, দেখি আমরা এদের ইন্টারেকশনটা কেমন। অর্থাৎ ইট ইজ বেসড অন দ্য প্যারামিটারাইজেশন অফ দ্য ফোর্স ফিল্ড অ্যান্ড এক্সপ্লিসিট ট্রিটমেন্ট অফ সলভেন্ট মলিকুলস। অর্থাৎ সলভেন্ট মলিকুলগুলোকে আমরা এক্সপ্লিসিটলি আমরা ট্রিট করি এদেরকে, যে এদের সাথে আমাদের প্রোটিনের যে মলিকুলগুলো আছে, এর সাথে ওয়াটারের মলিকুলগুলোর কেমন ইন্টারেকশন হয়, যদি আমরা এরকম চিন্তা করি, সেই ইন্টারেকশন এখানে ইনক্লুড করা হয়। কিন্তু ইমপ্লিসিট সলভেশন মডেল জিনিসটা কি, যে ইনক্লুড সলভেন্টস বাই দেয়ার ডাইলেকট্রিক, অলসো কল কন্টিনিউয়াম সলভেশন মডেল, এটাকে অনেক সময় বলা হয়, ওয়ার দ্য ডিসক্রিট স্ট্রাকচার অফ দ্য সলভেন্ট ইজ নেগলেক্টেড। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমকে আমরা আলাদা আলাদা করে, প্রত্যেকটা ওয়াটার মলিকুলকে যদি আমি বলি যে সলভেন্ট এখন ওয়াটার মলিকুল, তাহলে এদেরকে আলাদাভাবে আমরা ট্রিট করি না এখানে আমরা। এটার উপরে কিছু মেথড আছে, তবে আমাদের অধিকাংশ মেথডগুলো আমাদের এই এক্সপ্লিসিট সলভেশন মডেল দিয়ে আমরা কাজ করি মলিকুলার ডায়নামিক্সে। থ্যাংক ইউ। আমি এখন পরের লেকচারে যাচ্ছি আমার।
আচ্ছা, আমার পরের স্লাইডটা কি দেখা যাচ্ছে আরাফাত? দেখা যাচ্ছে। আচ্ছা, শেয়ারিংটা আরেকবার করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। এখানে দুজন ব্যক্তি ছবি আছে, একজন হলো উইলিয়াম লরেন্স ব্র্যাগ, আরেকজন হলো স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ। ওনারা বলছে এভরিথিং ইন দ্য ফিউচার ইজ এ ওয়েভ, এভরিথিং ইন দ্য পাস্ট ইজ এ পার্টিকেল। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে সবাই একটা থিওরি পড়ছি, হয়তো হয়তো মনে আছে কিনা, যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ঠিক আছে? যে ডি ব্রগলির যে এটা আছে আমাদের, যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, এটার উপর বেস করে মূলত আমরা এই জায়গাটাতে এই কোয়ান্টাম মেকানিক্স আমরা আগাবো আমরা এখানে। হ্যাঁ, এই কথাগুলো আমি একটু আগে বলছি যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের দুইটা পার্ট আমরা জানি, একটা ওয়েভ ফাংশনাল থিওরির মাধ্যমে আর হলো ডেন্সিটি ফাংশনাল থিওরি। এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো এই জায়গাটাতে। কোয়ান্টাম মেকানিক্স যদি আমরা বলি যে কোয়ান্টাম মেকানিক্স ইজ দ্য কারেক্ট ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন অফ দ্য বিহেভিয়ার অফ ইলেকট্রনস। ইট ক্যান প্রেডিক্ট any property of an individual atom or molecule exactly. We also know that two equivalent formulations of quantum mechanics were devised by Schrödinger and Heisenberg. Schrödinger এবং হাইজেনবার্গ দুজন সায়েন্টিস্ট, তারা মূলত একই সময়ে, প্রায় কাছাকাছি সময়ে, তারা এই কোয়ান্টাম মেকানিক্সের উপর দুটো আলাদা থিওরি দিয়েছে। আমরা জানি যে শ্রোডিঙ্গার যে থিওরিটা দিয়েছে কোয়ান্টাম মেকানিক্সের, সেটাকে আমরা অনেক সময় ওয়েভ মেকানিক্স বলে থাকি। শ্রোডিঙ্গারের থিওরিটা একেবারেই আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে আমরা এই ওয়েভ থিওরি যেগুলো পড়ছি আমরা, যে একটা ওয়েভের জন্য আমাদের যে ওয়েভ ইকুয়েশন, সেই ওয়েভ ইকুয়েশনের উপর ভিত্তি করে তৈরি করা, যার জন্য এটা সহজেই বোধগম্য আমাদের কাছে, সবার কাছে। এই জন্য অনেক সময় এই শ্রোডিঙ্গারের কোয়ান্টাম মেকানিক্সটাকে আমরা বলি ওয়েভ মেকানিক্স বলে থাকি আমরা। অপরদিকে হাইজেনবার্গ যে কোয়ান্টাম মেকানিক্সের যে ফর্মুলেশনটা দিছে, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা দিছে, সেটা মূলত দিছে হলো ম্যাট্রিক্স মেকানিক্স বলে থাকি সেটাকে আমরা। এই জন্য অনেক সময় বলা হয় ম্যাট্রিক্স মেকানিক্স বলা হয়। আর এই ম্যাট্রিক্স মেকানিক্স মধ্যে হাইজেনবার্গ যেটা দিচ্ছে, সেটা আমাদের সবার বোঝার জন্য একটু দুঃসাধ্য। এই জন্য আমরা বলে থাকি যে দি হার্ট অফ দ্য প্রেজেন্ট কোয়ান্টাম মেকানিক্স রিলাইজ অন দ্য শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন অ্যাজ ইট হ্যাজ ফিজিক্যাল মিনিং অ্যান্ড ক্যান ইজিলি বি ভিজুয়ালাইজড এজ এ মডেল। তার মানে আমরা শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্স নিয়ে আমরা এখানে কথা বলবো, কারণ এটাকে যে কোনো একটা সিস্টেমের জন্য একটা মডেল দাঁড় করানোর জন্য এটা আমাদের জন্য সহজ একটা। এখন তার কোয়ান্টাম মেকানিক্সে যে তাদের মধ্যে যে কনফ্লিক্ট হাইজেনবার্গ এবং শ্রোডিঙ্গারের মধ্যে, তাদের দুজনের অ্যাপ্রোচটা কী ছিল কোয়ান্টাম মেকানিক্স নিয়ে? Heisenberg applied mathematical tools to represent the quantum phenomena in an atom known as matrix mechanics, যে কথাটা আমি একটু আগে বলছি, and published their work in 3 articles in 1925. On the other hand, Schrödinger chose a wave mechanical approach using de Broglie's wave particle duality to explain the movement of an electron in an atom through his famous wave equation. আমরা জানি ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল থিওরি কী ছিল, যে প্রত্যেকটা পার্টিকেলেরই একটা ওয়েভ নেচার আছে, ঠিক আছে? মূলত এই জায়গাটাকে উপর ভিত্তি করেই কিন্তু শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্সটা আমরা ডেভেলপ করছে তারা। আমরা একেবারেই ইন্টারমিডিয়েট লেভেল যেন পড়ছি যে একটা ওয়েভের জন্য যে ইকুয়েশন যেরকম পড়ছি, ঠিক শ্রোডিঙ্গার কী করছে ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ পার্টিকেলগুলোর ক্ষেত্রে, সে ওই ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ পার্টিকেলের কী আছে, ওয়েভ নেচার আছে, এটাকে মেনে নিয়ে সে ওই পার্টিকেলের যে ওয়েভ নেচার আছে, পার্টিকেলকে একটা ওয়েভ হিসেবে ট্রিট করে সে এই পার্টিকেলের জন্য একটা ইকুয়েশন দিয়েছে। সেই ইকুয়েশনগুলো মূলত আমরা বলে থাকি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন বলে থাকি আমরা। এখন তাদের দুজনের মধ্যে কনফ্লিক্টটা কি? এটাতে তাদের সমসাময়িক, তাদের মধ্যে কিন্তু একটা
কনফ্লিক্ট, অর্থাৎ তাদের মধ্যে বিতর্ক ছিল। কি বলছে? হাইজেনবার্গ কমেন্টস অন শ্রোডিঙ্গারস থিওরি, the more I think about the physical portion of Schrodinger's theory, the more repulsive I find it. What Schrödinger writes about the visuality of his theory is probably not quite right. In other words, it's crap. অর্থাৎ হাইজেনবার্গ শ্রোডিঙ্গারের থিওরিকে সে মানতে চাচ্ছে না, ঠিক আছে? অপরদিকে মানতে চাচ্ছে না বলতে উনি এখান থেকে তার কাছে কিছু বোধগম্য হচ্ছে না, এরকম বলতে যাচ্ছে। অপরদিকে শ্রোডিঙ্গার কমেন্টস অন হাইজেনবার্গস থিওরি, I knew of Heisenberg's theory, of course, but I feel discouraged, not to say repelled, by the method of transcendental algebra, which appeared difficult to me, and by the lack of visualizability. অর্থাৎ হাইজেনবার্গ যে কোয়ান্টাম কি ম্যাট্রিক্স ব্যবহার করছে, যে অ্যালজেব্রা ব্যবহার করছে, এটা সবার জন্য সহজ না, এটা অনেকটা ডিফিকাল্ট, এই কথাটাই বলছে। তাদের দুজনের মধ্যে এই ছিল মূলত কনফ্লিক্ট। এখন তাহলে আমরা মূলত পড়বো হলো শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্সটি পড়বো আমরা। তাহলে শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্স পড়তে গেলেই আমাদের প্রথমেই যে জিনিসটা দরকার হবে সেটা হলো একটা পেন নিতেছি একটুখানি, ওয়েভ ফাংশন। আমি ওয়েভ ফাংশন যাওয়ার আগে আমি একটা যেটা কথা বলি, আমরা যখন যে বিভিন্ন ধরনের প্রোগ্রেসিভ ওয়েভ, যেমন সাউন্ড ওয়েভ যখন পড়ছি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে, তখন সাউন্ড ওয়েভ যখন একটা মাধ্যমের মধ্যে যখন যায় চলে, তখন সে মাধ্যমের কণাগুলোকে কী করে আন্দোলিত করে। আন্দোলিত করার কারণে মাধ্যমের কণাগুলোর জন্য কী লিখছি আমরা, যে সে তার সাম্যাবস্থান থেকে তার কী হয় একটা অসিলেশন হওয়ার ফলে, অর্থাৎ সেগুলো সবগুলোই সিম্পল হারমোনিক অসিলেশনে মুভ করে বিদায়, তার জন্য সরি আমার একটা কল আসছে, কলের ফিরে দিই। তাহলে সেক্ষেত্রে আমরা একটা পার্টিকেল তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট, কতটুকু স্মরণ করছে, সেই স্মরণটাকে আমরা কী লিখছি, আমরা ওয়াই দিয়ে লিখছি। আমাদের নিচে মনে আছে যে এই ওয়াইয়ের জন্য যদি আমরা একটা ভালো ইকুয়েশন সেখানে যদি পেয়ে গেছি, অর্থাৎ ওয়াই অথবা এক্স দিয়ে লিখছি আমরা একটা পার্টিকেল, অর্থাৎ একটা ওয়েভ যখন কোনো মাধ্যমের মধ্যে যায়, যাওয়ার সময় যখন সে অগ্রসর হয়, অগ্রসর হওয়ার সময় সে কী করে মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে, তাহলে তার সাম্যাবস্থান থেকে কতটুকু স্মরণ ঘটে, এই স্মরণের মানকে আমরা ওয়াই অথবা এক্স দ্বারা প্রকাশ করছি। এবং এই ওয়াই এবং এক্সের মান যদি, ওয়াই অথবা এক্সের মান যদি জানা থাকতো, তাহলে আমরা সেই পার্টিকুলার যে কোনো সময় ভেলোসিটি, তার কাইনেটিক এনার্জি, তার উপর কী পরিমাণ ফোর্স কাজ করে, তার কী অ্যাক্সেলারেশন, তার কী পরিমাণ পটেনশিয়াল এনার্জি আছে তার ওই পজিশনে বা ওই সময়ে, সব কিছু ক্যালকুলেট করতে পারছি আমরা এই ওয়াই থেকে। ঠিক এটা সাউন্ড ওয়েভের বেলায় বললাম। ঠিক আমরা যখন লাইট ওয়েভ যখন পড়ছি আমরা জানি যে লাইট ওয়েভ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, তখন লাইটের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম ওয়াই যদিও পড়ছি ইন্টারমিডিয়েট লেভেলে, তবে একটু হায়ার লেভেলে গেলে সেগুলো আবার ই এবং বি দিয়ে লেখা হয়। অর্থাৎ যেহেতু লাইট যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, তার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যেটা বিষয় আছে, ওই ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দ্বারা লিখতাম আমরা। এবং এই ই এর ভ্যালু যদি জানা থাকতো, তাহলে ওই লাইট ওয়েভের তার ইন্টেন্সিটি কতটুকু, তার যে কোনো তার কাইনেটিক এনার্জি বা পটেনশিয়াল এনার্জি বা বিভিন্ন প্রপার্টিসগুলো আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারতাম। এই যে সিম্পল যে ওয়েভের যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে কিন্তু পরবর্তীতে শ্রোডিঙ্গার ওই ওয়েভ পার্টিকল ডুয়ালিটি যে থিওরিটা আছে ডি ব্রগলির, সেই জায়গায় সে অ্যাপ্লাই করছে। তার মানে যদি কোনো একটা ওয়েভের আমি যে কোনো সময় যদি তার ইন্টেন্সিটি বা তার এনার্জি বা অন্য যে কোনো বিষয়তে আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে একটা কী লাগবে, এরকম একটা ফাংশন লাগবে আমাদের, ওয়াই অথবা ই লাগবে। তখন শ্রোডিঙ্গার এই উনি বললেন এটা নতুন একটা নাম দিয়ে, যেহেতু সে ওয়েভের সাথে সংশ্লিষ্ট, তখন এই একটা ওয়েভ ফাংশন ডিজাইন করলেন, তার নাম দিলেন কি সাই। মূলত সাই দ্বারে আমরা ওয়েভ ফাংশনের নামটা আমরা সাই দ্বারে কী করি আমরা ডিনোট করি সবসময়। তাহলে এই ওয়াই যখন ক্যালকুলেট করছে বিভিন্ন অবজারভেবল, আমরা জানি যে অবজারভেবল বলতে কি, যেমন এনার্জি, তার মোমেন্টাম, তার ভেলোসিটি, এগুলো অর্থাৎ যা ক্যালকুলেট করা যায়, যে প্রপার্টিগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, তাকে আমরা সেগুলোকে আমরা অবজারভেবল বলে থাকি। তাহলে এই ওয়াই এবং ই এর মতো শ্রোডিঙ্গারও একটা ফাংশন ধরে নেব, সেটা হলো কি সাই। এই সাই যদি কোনো পার্টিকেল, যে পার্টিকুলার ওয়েভ নেচার আছে, তার জন্য যদি সাই সঠিকভাবে ডিজাইন করা যায়, তাহলে এই সাই থেকে ওই ওয়েভের অর্থাৎ ওই পার্টিকেলের সব কিছু কী করা যাবে, সঠিকভাবে ক্যালকুলেট করতে পারবো আমরা, ওইখানে যেরকম ওয়াই এবং ই দিয়ে করতে পারছি। তাহলে এই জন্যই এই ওয়েভ ফাংশনটা ডিজাইনটা করা হলো আমাদের
এই শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্সে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের। তাহলে এটা লিখছে এখানে, দি ওয়েভ ফাংশন ইজ এ ম্যাথমেটিক্যাল ফাংশন দ্যাট ক্যান বি ইউজ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন থিওরি অ্যাট লিস্ট এনিথিং ইলস অ্যাবাউট দ্য মলিকুল, অর্থাৎ মলিকুল সম্বন্ধে জানা যাবো তা পাবো আমরা এখানে। আচ্ছা, তাহলে এই সাই সম্বন্ধে আমি যদি আরেকটা কথা বলি, আমি এখানে একটা কথা আছে, দি প্রপার্টি অফ দ্য মলিকুলস অর অ্যাটম ইউজড ফর, যা তুমি আমরা যা ক্যালকুলেট করতে চাই সেটা করতে গেলে আমাদের কি লাগবে, একটা ওয়েভ ফাংশন ডিজাইন করতে হবে। এই ওয়েভ ফাংশনের তৎকালীন সময়ে একটা ছিল যে আমাদের কি, যে আমরা যদি সাই স্টার সাই করি আমরা, যেমন আমি একটা ইলেকট্রনের জন্য একটা ওয়েভ ফাংশন ডিজাইন করলাম, আমি করলাম সাই। এই সাইয়ের যদি আমি এই কমপ্লেক্স কনজুগেট নিয়ে আমরা এরকমভাবে নিয়ে সাই স্টার সাই করি আমি, তাহলে এই সাই স্টার সাইডে কী করে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কেমিস্ট্রি এগুলো দেখছি যে একটা ইলেকট্রনকে একটা নির্দিষ্ট এলাকায় পাওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে, অর্থাৎ প্রবাবিলিটিকে নির্দেশ করে। ঠিক আছে, আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স এবং এই কোয়ান্টাম মেকানিক্স মধ্যে বেসিক যে জায়গার ডিফারেন্স আমরা জানি, যে নিউটনিয়ান মেকানিক্সটা হলো ডিটারমিনিস্টিক আর কোয়ান্টাম মেকানিক্সটা কি প্রবাবিলিস্টিক, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সে কেউ ডিটারমাইন করে দেয় আমাদেরকে যে এই জায়গায় এটা তো হবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স সেখানে কি করে একটা প্রবাবিলিটি বের করে দেয় আমাদেরকে, অর্থাৎ এই সাইজটা সাই দ্বারা আমরা একটা ইলেকট্রন কোথাও পাওয়ার যে কতটুকু প্রবাবিলিটি আছে সেটা আমরা এখান থেকে মেজার করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সের প্রথম যে কাজটা সেটা হলো কি, আমাদের একটা ওয়েভ ফাংশনকে চয়েস করা, ওয়েভ ফাংশনকে আমাদের দাঁড় করানো। এখন ওয়েভ ফাংশন অর্থাৎ যে পার্টিকুলার ওয়েভ নেচার আমরা নিতেছি, আমরা সেই পার্টিকুলার জন্য আমরা একটা কী করবো, একটা ওয়েভ ফাংশন ডিজাইন করবো, এটা হলো আমাদের 1 নম্বর কাজ। এখন আমরা আগেই বলছি যে এই ওয়েভ ফাংশন থেকেই ওই পার্টিকেল বা ওই যদি পার্টিকেল কি নাম্বার অফ পার্টিকেলস হয়, তাহলে সেখানে কি একটা মলিকুল হতে পারে বা একটা অ্যাটম হতে পারে। তার ক্ষেত্রে আমরা ওই পার্টিকেলের অথবা অ্যাটমের অথবা মলিকুলের যে বিভিন্ন বিষয়, যেমন এনার্জি আমরা আছে বলি, বা যদি বলি মোমেন্টাম বলি আমরা, অথবা সেটা আরও যদি অন্য কোনো প্রপার্টি থেকে থাকে, আমরা যেগুলো বলি আয়ার রমন, এগুলো বলছি আমরা একটু আগেও, যে এটা আমরা ক্যালকুলেট করতে চাই। তাহলে এই সাই থেকে যদি আমরা ক্যালকুলেট, ওয়েভ ফাংশন থেকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এই যে আমরা বললাম যে এনার্জি ক্যালকুলেট করব, আমি এনার্জিটা নিয়ে আমি আগাইতে থাকি, যে আমরা যদি এনার্জি ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রত্যেকটা এই এনার্জি হলো একটা অবজারভেবল, অর্থাৎ যা অবজার্ভ করা যায়, যাকে দেখা মানে যা ক্যালকুলেট করতে পারি আমরা, তাকে সেটাকে বলা হয় অবজারভেবল বলা হয়। এই প্রত্যেকটা অবজারভেবলের জন্য আমাদের তখন একটা অপারেটর ডিজাইন করতে হয়। ঠিক আছে, অপারেটরের কাজটা কি, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ক্যালকুলাসে পড়ছি, এখন তো অন্য পড়তে পারি, যেমন ডি/ডিএক্স আমি যদি বলি, আমরা জানি সবাই যে ডিডিএক্স এটা কি একটা অপারেটর। এই ডিডিএক্স অপারেটরটা যদি আমি এক্স স্কোয়ারের উপরে অপারেট করি, তাহলে এখান থেকে কী পাই, আমি 2x পাই। আমরা সবাই জানি যে 2x দ্বারা কী বুঝি, যে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের পরিবর্তনের হারকে বুঝি। অর্থাৎ প্রত্যেকটা অপারেটরই যখন কারোর সামনে বসে বসে সে কী করে, যার সামনে বসে তার সম্পর্কে একটা আমাদের কি নতুন একটা ইনফরমেশন দেয়। যেমন এক্স স্কোয়ারের সামনে যখন আমরা ডিডিএক্স বসাইছি, তখন 2x পাইছি আমরা, তার মানে কি, যে এই এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের পরিবর্তন হারটাকে মনে হবে সেটা পাইছি আমরা। ঠিক তেমনি ওয়েভ ফাংশনের সামনে যখন কোনো অপারেটরকে আমরা দিই, যেমন আমি বললাম যে এ একটা অপারেটর, ওয়েভ ফাংশন সায়ের সামনে বসালাম আমরা, তাহলে যখন আমি এই সায়ের সামনে এই অপারেটর এ দিয়ে আমি তাকে অপারেট করবো, তখন যে অপারেটরটা আমি দিয়েছি সেই অপারেটরের রেসপেক্টিভ অবজারভেবলটা পাবো আমরা। যেমন আমি যদি বলি যে সায়ের সামনে যদি আমি হ্যামিল্টনিয়ান অপারেটর দিই, এইচ দিয়ে আমি হ্যামিল্টনিয়ান অপারেটর দিই এইচ সাই, তখন আমি এই হ্যামিল্টনিয়ান অপারেটর যখন সায়ের সামনে অপারেট করবে, তখন এখান থেকে আমরা কী পাবো, এনার্জি পাবো আমরা। অর্থাৎ এনার্জি হলো অবজারভেবল, আর এনার্জি অবজারভেবলের রেসপেক্টিভ অপারেটর হলো কি আমাদের এইচ, অর্থাৎ হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে অপারেটর ইজ সিম্পলি এ ম্যাপিং অফ ওয়ান ফাংশন টু অ্যানাদার ফাংশন, এটা কাজ আমাদের। তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে আমাদের 3টে জিনিসের ধারণা আমাদের থাকতে হবে। একটা হলো ওয়েভ ফাংশন, একটা অবজারভেবল, আর একটা হলো কি আমাদের সেই অবজারভেবলের রেসপেক্টিভ অপারেটর। ঠিক আছে, তাহলে আমি যে অবজারভেবল ক্যালকুলেট করতে চাবো তার রেসপেক্টিভ আমার কি লাগবে, অপারেটর লাগবে। যেমন আমি যদি এখানে এনার্জি ক্যালকুলেট না করে মোমেন্টাম ক্যালকুলেট করতাম, তাহলে আমাদের কি লাগতো, এখানে একটা মোমেন্টাম অপারেটর লাগতো। অথবা যদি তার পজিশন ক্যালকুলেট করতাম, তাহলে আমাদের কি লাগবে, এখানে একটা পজিশন অপারেটর লাগবে আমাদের এখানে। তাহলে আমাদের মূল চ্যালেঞ্জটা হলো আমাদের একটা, যার জন্য আমরা একটা অবজারভেবল ক্যালকুলেট করতে চাই যে সিস্টেমের জন্য, সেই সিস্টেমের জন্য একটা ওয়েভ ফাংশন ডিজাইন করা, সেই ওয়েভ ফাংশন থেকে আমরা যে ধরনের অবজারভেবল ক্যালকুলেট করতে চাই তার রেসপেক্টিভ একটা অপারেটর ঠিক করা আমাদের, এটা হলো আমাদের মূল কাজ এই কোয়ান্টাম মেকানিক্সের
যাত্রাটা শুরু হয় এখান থেকে মূলত। তা আমাদের এখানে উদ্দেশ্য কি, আমাদের একটা মলিকুলের যদি আমরা বলি যে এনার্জি ক্যালকুলেট করতে চাই আমরা, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কী হবে? তাহলে সেক্ষেত্রে শ্রোডিঙ্গারের যে ইকুয়েশন সেটা হলো এইচ সাই ইজিক্যাল টু ই সাই। তাহলে এখানে এইচটা আমাদের কি হ্যামিল্টনিয়ান অপারেটর, সাইডে কি আমাদের যে সিস্টেমের এনার্জি আমি ক্যালকুলেট করতে চাই সেই সিস্টেমের জন্য কি ডিজাইন কিন্তু আমাদের ওয়েভ ফাংশন। আর ই কি আমাদের এখানে, তাহলে যে সিস্টেমের জন্য আমি সাইড নিছি আমি সেই সিস্টেমের এনার্জি। আমি একটু আগে বলছি যে হ্যামিল্টনের অপারেটর যদি কোনো ওয়েভ ফাংশনকে অপারেট করা হয় তাহলে সেখান থেকে আমরা কী পাবো, এনার্জি পাবো। অর্থাৎ এনার্জিটা হলে এখানে কি অবজারভেবল আমাদের। তাহলে আমরা যেহেতু মলিকুল নিয়ে কাজ করব, আমরা যেহেতু ওয়ান ইলেকট্রন ফাংশন নিয়ে আমাদের খুব বেশি কাজ না, আমাদের কাজ হবে কি একটা লার্জ সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ওই পুরো সিস্টেমের এনার্জি ক্যালকুলেট করার জন্য কী লাগবে, আমাদের একটা ওয়েভ ফাংশন সাই লাগবে, পাশাপাশি কী লাগবে, একটা অপারেটর লাগবে, হ্যামিল্টনিয়ান অপারেটর লাগবে। যদি আমরা এনার্জি ক্যালকুলেট করতে চাই, অন্য কিছু ক্যালকুলেট করলে তার জন্য আলাদা অপারেটর আছে, আমরা একটা নিয়ে আগাতে থাকি। তাহলে এই হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ আমি যে ডেরিভেশন আমি এখানে লিখছি, এখানে মোট 5টা টার্ম আছে। এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট টার্ম দুটোই হলো কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস অ্যান্ড কাইনেটিক অফ দ্য নিউক্লিয়াস। অর্থাৎ আমি যে মলিকুলার সিস্টেমটা নিচ্ছি আমি সেই মলিকুলের ভিতরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি নির্দেশ করবে, এই ফার্স্ট টার্মটা থেকে পাওয়া যাবে। এবং যে সিস্টেমটা আমি নিছি, যে মলিকুলার সিস্টেমটা আমি নিছি, সেখানে যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটমের যে যতগুলো নিউক্লিয়াস আছে সবগুলো নিউক্লিয়াসে কাইনেটিক এনার্জি যোগফল হবে আমাদের সেকেন্ড টার্মটা। থার্ড টার্মটা কি, যে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার যে ইলেকট্রোস্ট্যাটিক যে ইন্টারাকশনটা আছে সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা পাবো আমি এই থার্ড টার্ম দিয়ে। আর ফোর্থ টার্ম থেকে কী পাবো আমি, যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বিটুইন ইলেকট্রনস, অর্থাৎ ওই মলিকুলার সিস্টেমে যতগুলো ইলেকট্রন আছে তাদের নিজেদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আমি এই ফোর্থ টার্ম থেকে পাবো আমি। আর ফিফথ টার্মটা কি, সিমিলারলি যে এদের এই যতগুলো নিউক্লিয়াস আছে সবগুলো নিউক্লিয়াসের মধ্যে এদের একে অপরের সাথে যে ইন্টারাকশন আছে সেই ইন্টারাকশন আমি এটা থেকে পাবো আমরা। তাহলে এখানে মূলত এই 5টা টার্ম দ্বারা আমাদের, অর্থাৎ এনার্জি যত জায়গা থেকে এনার্জির আসতে পারে সবগুলো জায়গায় এখানে ইনক্লুড করা হয়েছে এই হ্যামিল্টনের অপারেটরের ভিতরে। কারণ আমরা জানি যে ইলেকট্রনের কি আছে, চার্জ আছে, আবার নিউক্লিয়াসের চার্জ আছে। তার মানে কি ইলেকট্রন নিজেরা নিজেরা কী করে রিপালস করবে, নিউক্লিয়াস নিজেরা কী করবে রিপালস করবে, কিন্তু ইলেকট্রন এবং নিউক্লিয়াস কী করবে পরস্পরকে আবার অ্যাটাক করবে। এই সবগুলো বিষয় এখানে ক্যালকুলেট করে একটা হ্যামিল্টনের অপারেটর ডিজাইন করা হয়েছে এখানে, এই হ্যামিল্টনের অপারেটরটা। আর তার এখানে সাই কি, সাই হলো ওই তো আমরা যেহেতু বলছি যে আমরা একটা মলিকুলার সিস্টেম নিব আমরা, তাহলে এই মলিকুলার সিস্টেমের ভিতরে তার একটা ইলেকট্রন থাকবে না, এখানে ইলেকট্রন থাকবে কি একাধিক ইলেকট্রন থাকবে। তাহলে এই এন ইলেকট্রন ওয়েভ ফাংশন আমরা একটা ডিজাইন করছি সাই। তাহলে সাই ইজ দ্য এন ইলেকট্রন ওয়েভ ফাংশন। এখন আমরা জানি যে এই যে একটা এইচ সাই যেগুলো ই সাই, আমি একটু আরেকটু বলি, এই ধরনের ওয়েভ ইকুয়েশনগুলোকে অনেক সময় বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন বলা হয়। কেন বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন, কোন ধরনের ইকুয়েশনগুলোকে আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন বলে থাকি আমরা? যদি কখনো এরকম হয় যে একটা ওয়েভ ফাংশনকে কোনো অপারেটর দ্বারা অপারেট করার পরে যদি আমরা সেই ওয়েভ ফাংশনটা অক্ষত থাকে এবং সেখান থেকে যদি আমরা একটা অবজারভেবল মান পেয়ে যাই আমরা, তখন এই ধরনের ওয়েভ কি ইকুয়েশনগুলোকে বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন বলা হয়। অর্থাৎ আমি সাইকে আমি হ্যামিল্টনের অপারেটর অপারেট করার পরে সাই থাকছে আমাদের ইনটেক, কিন্তু কি পাইছি আমি মাঝখান থেকে এনার্জি ভ্যালুটা পেয়ে গেছি আমি। তাহলে এটাকে বলা হয় কি আইগেন ভ্যালু ইকুয়েশন বলা হয়। এই আইগেন ভ্যালু ইকুয়েশনের যে ফাংশন আমাদের এখানে আছে সেটাকে বলা হয় কি আইগেন ফাংশন বলা হয় সাইডেকে আমাদের তখন। ঠিক আছে? স্যার এটা কি আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আমি বলছি যে যদি কোনো ইকুয়েশনের ফর্মটা এরকম হয়, হ্যাঁ, তখন সেই ফর্মটাকে বলি আমরা কি আইগেন ভ্যালু ইকুয়েশন বলি। তাহলে এখানে কি ফর্ম আছে, স্পেশালিটি কি আছে? আমরা যেমন একটু আগে করছিলাম যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করে কত পাইছি আমি 2x। তার মানে কি আমি এক্স স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করে আমি 2x পাইছি। তাহলে এই ইকুয়েশনকে কি আমি আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে পারবো না, কারণ আমার এক্স স্কোয়ার চেঞ্জ হয়ে গেছে, আমাদের 2x হয়ে গেছে। কিন্তু এখানে যখন আমি সাইকে হ্যামিল্টনের অপারেটর অপারেট করছি, করার পর সাই কিন্তু আমার সাই রয়ে গেছে, কিন্তু আমি কি পাইছি মাঝখান থেকে অপারেট করার জন্য আমি একটা এখান থেকে এনার্জি আইগেন ভ্যালুটা পাইছি আমি। এই ইডেকে বলা হয় আইগেন ভ্যালু, আর সাইডেকে বলা হয় কি আইগেন ফাংশন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন যে কথা বলতে যাচ্ছি আমরা, আমি একটু আগে বললাম
যে আমরা এখানে একটা মলিকুলার সিস্টেম নিয়ে কাজ করব, যেখানে এই লার্জ নাম্বার অফ ইলেকট্রন থাকবে এই সিস্টেমটার ভিতরে। কিন্তু এই শ্রোডিঙ্গার ইকুয়েশনকে যদি আমি সলভ করতে চাই, এই যে এরকম অনেকগুলো ইলেকট্রনের যদি জন্য যে শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা পাইছি এই সাই সমান ই সাই, এটা সলভ করাটা কষ্টসাধ্য। সাধারণত ওয়ান ইলেকট্রন সিস্টেম যেগুলো থাকে, যেমন আমি যদি লিখতাম ওয়ান ইলেকট্রন সিস্টেম, তখন তো আমি এতগুলো টার্ম লিখতাম না। তখন আমার এখানে কি থাকতো, শুধুমাত্র ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকতো, এই একটা টার্ম থাকতো, আর ইলেকট্রনটাকে যেখানে আমি রাখছি ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা পটেনশিয়াল এনার্জি টার্ম থাকতো আমাদের। তাহলে ইকুয়েশনটা সলভ করা আমাদের কি খুব সহজ হতো। অর্থাৎ শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে যদি আমরা ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য সমাধান করি, এটা সিম্পল, এটা করা যায়, সহজেই করা যায়, ঠিক আছে। কিন্তু যেমন হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি আমরা বলে থাকি, যখনই আমরা মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যাই, তখন এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করা আমাদের কি হয়ে যায়, অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, অনেকটা জটিল হয়ে যায়, ঠিক আছে। এই জটিলতা এড়ানোর জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশনকে সলভ করার জন্য তিনটে অ্যাপ্রক্সিমেশন আমরা করে থাকি আমরা। এর একটা নাম হলো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, একটা হলো হার্ডি-ফক অ্যাপ্রক্সিমেশন, আর একটা হলো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস অ্যাপ্রক্সিমেশন। তাহলে in order to solve the Schrödinger equation for many electron system we need to consider three approximation। এই তিনটি অ্যাপ্রক্সিমেশন মাধ্যমে আমরা Schrödinger equation for many electron system যেন আমরা সলভ করে থাকি। তাহলে আমরা একটা একটা করে অ্যাপ্রক্সিমেশন দেখি। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা কি? বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনের মূল কথা হলো, যেহেতু নিউক্লিয়গুলো আর হেভিয়ার দেন ইলেকট্রনস, so electrons move faster than nuclei, therefore it is assumed that nuclei are stationary। আমরা সবাই জানি যে একটা নিউক্লিয়াসের তুলনায় একটা ইলেকট্রনের ভরকে অনেক কম। সেই অনুযায়ী ইলেকট্রনগুলোকে গতিশীল বিবেচনা করে এখানে কি করছেন উনি, যে নিউক্লিয়াসগুলোকে স্থির বিবেচনা করছেন। তাহলে নিউক্লিয়াসকে যখন স্থির বিবেচনা করা হবে, তখনই এই নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি টার্মটা আর থাকবে না, কারণ যেহেতু সে স্থির, তার কাইনেটিক এনার্জি টার্ম নাই। আর যেহেতু নিউক্লিয়াসগুলো স্টেশনারি, তাহলে একটা নিউক্লিয়াসের সাথে আর একটা নিউক্লিয়াসের যে এই ইলেকট্রোস্ট্যাটিক যে ইন্টারাকশনটা, এটাও কী হয়ে যাবে, তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে তার মানে কি, এই টার্মটা জিরো হয়ে যাবে, আর এই টার্মটা হয়ে যাবে কি, কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা ধ্রুব থাকবে। এই জন্য তখন আমরা এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে অনলি ফর ইলেকট্রনের জন্য আমরা এই এই স্টাইলে লিখতে পারি আমরা। অর্থাৎ দুটো টার্মকে বাদ দিতে পারি। কোন টার্মটা? এটা হলো কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, আর এটা কি, পটেনশিয়াল এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, দ্যাট মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বিটুইন দ্য নিউক্লিয়াই। তাহলে এটা ছিল বর্ন ওপেনহাইমারের অ্যাপ্রক্সিমেশন। সেকেন্ড কি, হার্ডি-ফক অ্যাপ্রক্সিমেশন। এখন যদিও আমাদের ইকুয়েশনটা আগের চেয়ে সিম্পলিফিকেশন হয়েছে, দুটো টার্ম বাদ গেছে, তারপরেও আমরা আগেই বলছি যে এখন আর একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের এই মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য আমাদের এই ওয়েভ ফাংশনটাকে ডিজাইন করা হলো আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এখন হার্ডি-ফক এই মেনি ইলেকট্রন ওয়েভ ফাংশনের জন্য উনি একটা প্রস্তাব দিলেন। উনি বললেন যে মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য এই হার্ডি-ফক যে প্রস্তাবটা দিল, যে সেখানে যদি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক একটা করে ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন চয়েস করে যদি সেই ওয়েভ ফাংশনগুলো যদি প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে এই মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য কি ওয়েভ ফাংশনটা পাওয়া যাবে, ঠিক আছে। উনি এই কথাটা বললেন। কি বললেন? যে এটাকে অনেক সময় হার্ডি প্রোডাক্ট বলা হয়। এটাকে যে হার্ডিস মেথড ওয়াজ টু রাইট এ প্লসিবল অ্যাপ্রক্সিমেট পলি ইলেকট্রন ওয়েভ ফাংশন ফর অ্যান অ্যাটম অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। কিন্তু এই হার্ডি-ফক ইকুয়েশনে হার্ডি-ফক যে ধারণাটা দিলেন, যে একটা মেনি ইলেকট্রন সিস্টেমের ওয়েভ ফাংশনকে প্রত্যেকটা ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশনের প্রোডাক্ট হিসেবে তারা চিন্তা করবেন, কিন্তু এটার আসলেই মূলত কোনো কি ছিল না, ম্যাথমেটিক্যাল কোনো এই ফাউন্ডেশন ছিল না, কোনো গ্রাউন্ড ছিল না, ঠিক আছে। তাহলে প্রথম কথাটা কি, নো ম্যাথমেটিক্যাল ভায়াবল প্রসিডিউর টু গেজ দ্য ইনিশিয়াল ওয়েভ ফাংশন, হার্ডি যে কথাটা বলছে। এবং হার্টির এই যে মেথডটা, যে হার্ডি প্রোডাক্টটা যে বললো, ইট ক্যানট এক্সপ্লেইন দ্য অ্যান্টিসিমেটিক প্রিন্সিপল অ্যান্ড দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। আমরা জানি যে ইলেকট্রনগুলো কি কণা, ফার্মিয়ন কণা, এবং ইলেকট্রন যেহেতু এরা ফার্মিয়ন কণা, তাহলে এদেরকে আমরা জানি এরা কি করবে, অ্যান্টিসিমেটিক প্রিন্সিপল মেনে চলবে এবং পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল মেনে চলবে। আমরা সবাই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল জানি, যে নো টু ইলেকট্রনস ক্যান অ্যাকোমোডেট ইন দ্য সেম কোয়ান্টাম স্টেট। দেখা গেল যে হার্টির যে ওয়েভ ফাংশন ডিজাইন করছে, এই ওয়েভ ফাংশনটা আমাদের এই দুইটার একটাকেও সে সাপোর্ট করে না, একটাকেও সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটা আমরা তাহলে পরবর্তী এটা তাহলে কীভাবে সলভ হবে? কারণ ইলেকট্রন তো
যেহেতু ফার্মিয়ন কণা, সুতরাং ইলেকট্রনকে অবশ্যই এই দুই প্রিন্সিপাল মেনে চলতে হবে। এটা কাজটা করার জন্য তখন এই যে আমরা যদি আমরা দেখি একটুখানি এখানে, তাহলে আমরা যদি বলি যে সাই ওয়ান টু মানে হার্টের অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি, আমরা সাই ওয়ান টু সময় তাহলে কী লিখবো আমরা, কাই ওয়ান মানে আমি টু ইলেকট্রন দেখাইছি এখানে যে কাই ওয়ান ওয়ান কাই টু টু। তাহলে তারা যদি এই অ্যান্টি সিমেট্রিক প্রিন্সিপাল মেনে চলে, অর্থাৎ ওয়ানের জায়গায় টু যায়, অর্থাৎ দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনের জন্য আমরা কাই ওয়ান ওয়ান লিখছি, আরটা লিখছি আমরা কি কাই টু টু লিখছি আমরা। এখন যখনই আমরা এই ইলেকট্রন দুইয়ের অবস্থান আমরা ইন্টারচেঞ্জ করে দেবো, ওয়ানের জায়গায় টু নিয়ে যাবো, অর্থাৎ এক নম্বর ইলেকট্রনকে দুই নম্বর জায়গায় নিয়ে যাবো, দুই নম্বর ইলেকট্রনকে আমরা এক নম্বর জায়গায় নিয়ে যাবো, তখন তার এটা হয়ে যাবে কি এরকম হয়ে যাবে। একটু এটা আমার খুব কি করেছে, এটা কাটে দেওয়া যায় কিনা, যাক এখন মনে হয় সমস্যা হবে না আর। আচ্ছা, তাহলে আমরা সাইড টু ওয়ান, আর তাহলে কী করতে পারি, আমরা জাস্ট শুধু ওয়ানের জায়গায় টু বসাইছি, টু এর জায়গায় ওয়ান বসাইছি, আমি ইলেকট্রনটাকে জাস্ট ই করে দিয়েছি, আমি কি বলবো আমরা বাইশ বার্সা করে দিয়েছি আমরা এখানে, শুধুমাত্র জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, যে এক নং ইলেকট্রনের জায়গায় দুই নং ইলেকট্রনকে পাঠাইছি, দুই নঙ্গের জায়গায় এক নঙ্গে পাঠাই দিয়েছি। তখন দেখা যায় যে এই দুইটা তো কখনোই সমান হবে না, এখানে যে দুইটা আমি লিখেছি আমি এখানে, এই দুটো কখনোই সমান হবে না। তা যদি সমান না হয় কি, তার মানে কি সাই ওয়ান টু ইজ নট ইকুয়াল টু মাইনাস সাই টু ওয়ান, যেটাকে আমরা কি বলি আমরা, যে এই অ্যান্টিসেমিটিক ওয়েভ ফাংশনগুলোর এটা একটা প্রপার্টিস। তাহলে এই দুইটাকে ব্যাখ্যা না করার জন্য এই হার্ডের যে অ্যাপ্রক্সিমেশন দিয়েছে সেটাকে আমরা সেটা তখন কি গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এটাকে কিভাবে সলভ করা যাবে, এটাকে সলভ করার জন্যই স্লেটার নামক একজন সায়েন্টিস্ট, এক গণিতবিদ, উনি নতুন একটা ধারণা দিলেন। Slater devised a simple way to construct a total wave function psi from one electron function such that psi is antisemitic to electron switching. অর্থাৎ তার যে অ্যান্টিসেমিটিক ফাংশন মেনে চলা উচিত, অর্থাৎ আমি আগে যেটা বলছি সাই ওয়ান টু ইজ নট ইকুয়াল টু মাইনাস সাই টু ওয়ান, কিন্তু এটা আসলে কী হওয়া লাগবে, ইকুয়াল হওয়া লাগবে, সে যদি অ্যান্টিসেমিটিক প্রিন্সিপাল মেনে চলে। তাহলে স্লেটার কি দিলেন, আমরা যদি এই টু ইলেকট্রন সিস্টেমের জন্য প্রথম আমরা যদি যাই, উনি যে সাই ওয়ান টু উনি একটা ওয়েভ ফাংশন ডিজাইন করলেন এরকমভাবে যে দুইটা ইলেকট্রনকে যদি একত্রে রাখা হয়, এক জায়গায় থাকে, তাহলে তাদের জন্য সাই ওয়ান টু সমান ওয়ান বাই রুট টু, এটা হলো একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এরকম একটা ওয়েভ ফাংশন তিনি ডিজাইন করলেন। এবং তাহলে সাই টু ওয়ানের জন্য কী লিখবো আমরা, জাস্ট ওয়ানের জায়গায় টু, টু এর জায়গায় ওয়ান দেবো। দেখে না, আমি সবে দেখতে পারেন যে আমি এই কাজটা করছি এখানে, জাস্ট ওয়ান টু যেরকম ছিল, টু ওয়ানের জন্য আমি কী করছি, শুধুমাত্র ওয়ানের জায়গায় টু, টু এর জায়গায় ওয়ান লিখে দিয়েছি আমি। এখন যদি আমরা দেখি, তাহলে কিন্তু সাই ওয়ান টু ইজ ইকাল টু মাইনাস সাই টু ওয়ান, অর্থাৎ কী করে, সে অ্যান্টিসেমিটিক প্রিন্সিপাল মেনে চলে। তাহলে অর্থাৎ যদি আমি ওয়েভ ফাংশনগুলোকে আমি হার্ড ডিস্ক প্রোডাক্ট অনুযায়ী ডিজাইন না করে, যদি আমি এই স্লেটার ডিটারমিনেন্টের যে মেথডটা এটা দিয়ে যদি আমি ডিজাইন করি, তাহলে কিন্তু তারা কী করে এই অ্যান্টিসেমিটিক প্রিন্সিপালটা মেনে চলে। ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট আমি এই জিনিসটা এই লাইনগুলোকে এইভাবে লিখতে পারি, যে সাই ওয়ান টুকে জাস্ট ডিটারমিনেন্টে আমরা এইভাবে লিখতে পারি, এই যে কাই ওয়ান ওয়ান কাই টু টু, এই প্রথম লাইন, মাইনাস কাই ওয়ান টু কাই টু ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এইভাবে যদি লিখতে পারি আমরা ওয়েভ ফাংশনটাকে, এইভাবে যদি ডিজাইন করতে পারি আমরা, তাহলে আমাদের আর ওই অ্যান্টিসেমিটিক প্রিন্সিপাল বা পাওয়ার ডিসটরশন প্রিন্সিপালের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দূর হয়ে যায়। তাহলে আমি এটা প্রথম দেখাইছি কি টু ইলেকট্রন সিস্টেমের জন্য, স্লেটার যেটা দিচ্ছে সেটা হলো কি ছিল মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য এরকম। জাস্ট এটা কি করছি আমরা, যে কাই ওয়ান ওয়ান কাই টু ওয়ান লেখে আমি থামে গেছি, উনি কি গেছে, যেহেতু এন সংখ্যক ইলেকট্রন আছে, তার এখানে সে এন পদ পর্যন্ত গেছে, এখন নিচে দিকে সে এন পর্যন্ত গেছে আমাদের আবার। ওকে, তাহলে এটা ছিল এই হার্ডিস মেথডের, হার্ডিস যে ওয়েভ ফাংশন ডিজাইন করছিল, সেই ডিজাইনের মধ্যে যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো কী করলো, এই স্লেটার ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা সেগুলোকে আমরা সলভ করতে পারবো আমরা এইভাবে। লাস্ট হলো কি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস অ্যাপ্রক্সিমেশন। এখানে আর কিছুই না, যে এখানে যখন আমরা একটা মলিকুল চিন্তা করি আমরা, তখন একটা মলিকুলে কে আছে, আমাদের অনেকগুলো অ্যাটম আছে। তাহলে প্রত্যেকটা অ্যাটমের জন্য আমাদের যে অরবিটাল আছে আমাদের, সেই অরবিটালগুলো যদি আমরা লিনিয়ার কম্বিনেশন করি, তাহলে আমরা সেখানে কী পেয়ে যাবো, আমরা মলিকুলার অরবিটাল পেয়ে যাবো আমরা। যেমন আমি বলছি এখানে যে ফাই হলো আমাদের কি একটা অ্যাটমিক অরবিটাল, বাট সাই হলো আমাদের কি এখানে একটা মলিকুলার অরবিটাল। অর্থাৎ যতগুলো অ্যাটমিক অরবিটাল আছে তাদেরকে নিচে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন করছি আমরা এখানে। এই লিনিয়ার কম্বিনেশন করলে আমরা কী পেয়ে যাবো, তাহলে মলিকুলার অরবিটাল পেয়ে যাবো আমরা। আমি যদি আরেকটু দেখাই এখানে, যে এখানে ওয়াটার মলিকুলটা আছে,
তাহলে এই হাইড্রোজেনের জন্য একটা কি আছে, অ্যাটমিক অরবিটাল আছে, এই হাইড্রোজেনের জন্য অ্যাটমিক অরবিটাল আছে, এই অক্সিজেনের জন্য আছে অ্যাটমিক অরবিটাল। কিন্তু যখন আমরা এজ এ হোল চিন্তা করবো তখন সেটাকে বলা হবে কি মলিকুলার অরবিটাল বলা হবে। ঠিক আছে, এই তিনটে অ্যাপ্রক্সিমেশনকে কনসিডার করে রুথান হল নামক আরেকজন ম্যাথমেটিশিয়ান উনি এটার একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাইছেন, যেটাকে আমরা বলে থাকি দ্য ম্যাট্রিক্স ফর্ম অফ রুথান হল ইকুয়েশন। কি কি? এফ সি ইকুয়াল টু এস সি ই বলছি আমাদের এখানে, এটা হলো রুথান হল ইকুয়েশন। এটাই মূলত আমাদের এই হার্ট্রিজ এবং কি বর্ন অফ অ্যাপ্রক্সিমেশন এবং এলসিও এই তিনটের কম্বিনেশন করে এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাইছে উনি। এখানে অ্যাপটাকে বলা হয় ফক ম্যাট্রিক্স। সি ইজ দ্য আননোন মলিকুলার অরবিটাল কোএফিসিয়েন্ট, এপসাইলন ইজ দ্য অরবিটাল এনার্জিস, অ্যান্ড এস ইজ দ্য ওভারল্যাপ ম্যাট্রিক্স। অর্থাৎ তিনটিকে বিবেচনা করে এই ইকুয়েশনটাকে যদি সলভ করা যায়, এই ইকুয়েশন সলভ করে আমরা যে এখান থেকে এনার্জি যেটা পাবো সেটা হলো আমাদের কি ওই মলিকুলার সিস্টেমের জন্য এনার্জি। বাট এখানেও কিছু দেখা গেল, শর্টকামিং দেখা গেল। কি? যে the main shortcoming of the Hartree-Fock method is that it does not adequately treat the correlation between motions of electrons. The correlation energy can be defined by the difference between the Hartree-Fock energy and exact energy. তখন এটা এই জিনিসে তারা নতুন করে অ্যাড করলো। অর্থাৎ আমরা এই সিস্টেমে যে এনার্জিটা ক্যালকুলেট করি সেই এনার্জিটা কিন্তু এটাকে অনেক সময় হার্টি এনার্জি বলা হয়ে থাকে বা Hartree-Fock এনার্জি বলা হয়ে থাকে। এখন যেহেতু এই কোরিলেশন টার্মটা আমাদের এখানে ইনক্লুড হয় নাই, এর জন্য পরবর্তীতে আরও কিছু থিওরি ডেভেলপ হয়েছে। যেমন এর মধ্যে একটা আছে মুলার প্লাসের থিওরি, কনফিগারেশন ইন্টারেকশন। এগুলো একটু অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স, যাদের কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড বা অন্য ফিজিক্স ব্যাকগ্রাউন্ড আছে তারা হয়তো এগুলো জেনে থাকতে পারে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, তাহলে এই যে শ্রোডিঙ্গারের যে ওয়েভ মেকানিক্স, শ্রোডিঙ্গারের এই ওয়েভ মেকানিক্সের উপর ভিত্তি করে যে দুইটা মেথড আছে বর্তমানে, সেই দুটো মেথড, একটাকে বলি আমরা এবি ইনিশিয়াল মেথড, আর একটাকে বলি আমরা সেমি এম্পিরিক্যাল মেথড বলে থাকি আমরা। এবি ইনিশিয়াল মেথড আসলে কিছু না, এটা হলো Hartree-Fock মেথড, আর কিছু না। ঠিক আছে, এবি ইনিশিয়াল মেথড আর ডিরাইভ ডিরেক্টলি ফ্রম থিওরিটিক্যাল প্রিন্সিপলস উইথ নো ইনক্লুশন অফ এক্সপেরিমেন্টাল ডাটা। ইট গিভস ভেরি গুড কোয়ালিটিভ রেজাল্টস, দে আর কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। কি তাহলে এক্সাম্পল কোনটা কোনটা? যে Hartree-Fock ক্যালকুলেশন, মোলার প্লাসের থিওরি অ্যান্ড কনফিগারেশন ইন্টারেকশন, এগুলো সবই হলো এবি ইনিশিয়াল মেথড। এবি ইনিশিয়াল মানে কি? যেটা ভেরি বিগিনিং। এবি ইনিশিয়াল শব্দটার এই মিনিংই হলো, এবি ইনিশিয়াল মানে হলো ভেরি বিগিনিং, মানে এই কোয়ান্টাম অর্থাৎ কোয়ান্টাম থিওরির শুরুতে একেবারে যে মেথডটা ডেভেলপ করা হয়েছে সেটা হলো আমাদের কি এবি ইনিশিয়াল মেথড। তাহলে এই এবি ইনিশিয়াল মেথডের একেবারে যদি আমরা এই Hartree-Fock বা অন্যান্য যে ক্যালকুলেশনগুলো আছে এগুলোকে ইনক্লুড করে যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট থিওরিটিক্যাল ক্যালকুলেশন করি, তখন সেটাকে বলা হয় কি এবি ইনিশিয়াল মেথড বলা হয়। এগুলো দিয়ে আমরা পরবর্তী যে ক্লাসটা আছে, আমার পরে যে ক্লাসটা আছে সেখানে হয়তো দেখাবে এগুলো, যে Hartree-Fock মেথডে কীভাবে ক্যালকুলেশন করা যায় বা এই থিওরিগুলো কীভাবে ব্যবহার করা যায়, মোলার প্লাসের থিওরি কীভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আরেকটা মেথড, তাহলে আমরা কি বলছিলাম? সেমি এম্পিরিক্যাল মেথড। মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হয়, আরিফুজ্জামান। আচ্ছা, তাহলে সেমি এম্পিরিক্যাল মেথডটা কি? আমি আগে বলছি যে সেমি এম্পিরিক্যাল মেথডে কি থাকবে? থিওরি এবং এক্সপেরিমেন্টের একটা কম্বিনেশন থাকবে। ঠিক আছে, এখানে থিওরি পার্টটা ব্যবহার করা হয় Hartree-Fock উইথ সাম এক্সপেরিমেন্টাল প্যারামিটার্স। আর আমরা একটু আগেও বলছি যে এই এক্সপেরিমেন্টাল প্যারামিটারগুলোকে সেখানে প্লাগিং করা যায়, আমাদের যে মেথডটা সেটাকে বলে আমরা কি প্যারামিটারাইজেশন বলি। আমি শুরুতে বলছিলাম এখানে কি কি মেথড আছে? অস্টিন মডেল, যেটা এখনো খুব জনপ্রিয় একটা মডেল, আর আছে প্যারামিটারাইজড মডেল, PM3, PM6, এরকম কিছু মডেল আছে। তাহলে সেমি এম্পিরিক্যাল মেথড আর এবি ইনিশিয়াল মেথডের মধ্যে পার্থক্য আমার মনে বোঝা গেছে যে এবি ইনিশিয়াল মেথডটা হলো টোটালি হলো আমাদেরকে থিওরিটিক্যাল, বা সেমি এম্পিরিক্যাল মেথডটা হলো আমাদের কি থিওরি এবং এক্সপেরিমেন্টের কম্বিনেশন, যেখানে কিছু এই থিওরিটিক্যাল ক্যালকুলেশন যখন করা হয় সেখানে কিছু এক্সপেরিমেন্টাল ভ্যালুকে এখানে কি করা হয়? প্লাগ ইন করা হয়। অর্থাৎ কিছু কনস্ট্যান্টকে এখানে মানগুলো এই এক্সপেরিমেন্ট দিয়ে ডিটারমাইন করে সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমাদের আছে, সেটা হলো ডেনসিটি ফাংশনাল থিওরি। আমরা আগেই বলছিলাম যে এই শ্রোডিঙ্গারের ওয়েভ মেকানিক্সটিকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম শুরুতেই। একটাকে বলছিলাম কি আমরা যে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে ওয়েভ ফাংশন বেসড কোয়ান্টাম মেকানিক্স, আর বলছিলাম কি আমরা ডিএফটি বা ডেনসিটি ফাংশনাল থিওরি। এখন আমাদের আর মনে আসতে পারে আমরা যে তখন মধ্যে যে ক্যালকুলেশনগুলো করলাম, যে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে
এবি ইনিশিও মেথড বা সেমি এম্পিরিক্যাল মেথড, যে ক্যালকুলেশন যে মেথডগুলো আমরা পাইলাম, সেগুলো থেকে কেন আমরা ডিএফটিতে যাচ্ছি, কেন আমার কারণটা কি, ডিএফটির কী সুবিধাটা আমাদের আছে, বা এটা করতে গেলে আমাদের কী কী অসুবিধায় পড়তে পারে, বা কোথায় আমাদের লিমিটেশন থাকতে পারে, সেগুলো যদি আমি একটু বলি। DFT is a complementary method to a function based Hartree-Fock and electron correlated post Hartree-Fock methods. আমরা একটু আগে বলছিলাম যে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনকে এই তিনটে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে সলভ করার পরে যে রোথান হল ইকুয়েশন পাইছি, এই রোথান হল ইকুয়েশন থেকে যে আমরা এনার্জি ক্যালকুলেট করি বা যা কিছু করি, সেটাকে আমরা বলে থাকি কি হার্ট্রি-ফক মেথড বলে থাকি। এবং এই হার্ট্রি-ফক মেথডের যে আমাদের লিমিটেশনগুলো আসছিল, এটা পরবর্তীকালে কি পোস্ট হার্ট্রি-ফক মেথড অর্থাৎ মোলার প্লাসের থিওরি বা কনফিগারেশন ইন্টারাকশনের মাধ্যমে সেগুলোকে সলভ করা হয়েছে। এটারই একটা কমপ্লিমেন্টারি মেথড হল ডিএফটি। ডিএফটি তার কি সুবিধা? The wave function based methods can produce results with good accuracies. They all have a common limitation associated with computational time and cost. অর্থাৎ আমরা যদি এই হার্ট্রি-ফক মেথড অ্যাপ্লাই করে যদি আমরা এই যদি ক্যালকুলেশনগুলো করতে চাই, তাহলে আমাদের এই কম্পিউটেশনাল টাইমের একটা বিষয় আছে আমাদের, এবং আমাদের যে যে এগুলো আছে আমাদের যে সিপিইউর কথা আমরা যদি বলি আমরা, তো এগুলোর মধ্যেও একটা আমাদের লিমিটেশন রয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা মেনি ইলেকট্রন সিস্টেমের যখন আমরা এনার্জি বা অন্য যে কোনো অবজারভেবল যখন ক্যালকুলেট করবো, তখন প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক একটা ইকুয়েশন সলভ করে যে এনার্জিগুলো পাবো, সেগুলো আবার একটা কম্বিনেশন করতে হয়। তার মানে কি এখানে কম্পিউটেশনাল কষ্টটা কি আমাদের অনেক বেশি। কিন্তু ডিএফটিতে যদি আমরা করি, তাহলে কেন সেটা ডিএফটি আমরা করবো কেন? বলছে ডিএফটি হ্যাজ অ্যাট্রাক্টেড মাস অ্যাটেনশন অ্যাজ ইট টেক্স লেস কম্পিউটেশনাল টাইম, provides comparable accuracy and has the ability to treat large molecular system efficiently. অর্থাৎ একই ধরনের ফলাফল যদি কম্পেয়ারেবল অ্যাকুরেসির সাহায্যে যদি আমরা ডিএফটির মাধ্যমে করতে পারি, এবং এর কম্পিউটেশনাল কষ্ট যেহেতু কম, তাহলে আমরা কেন এই মেথডটাকে নিব না? আমরা এই জন্যই সায়েন্টিস্টরা পরবর্তীকালে এই ডিএফটিতে কি তারা কনসিডারেশনে নিছে। তাহলে ডিএফটিতে কী করা হয় মূলত? In DFT, all molecular electronic properties of any molecular system can be calculated by the ground state electron probability density rho, which is a function of only 3 variables. আমি যদি বিষয়টা আরেকটা বলি, আমি যে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কি লাগবে? প্রত্যেকটা ইলেকট্রনের আমরা কি করছি এখানে সাই ডিজাইন করছি, যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো শ্রোডিঙ্গার ইকুয়েশন আসবে, ততগুলো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসবে, সবগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে তারপরে আমরা ওই সিস্টেমের প্রপার্টি ক্যালকুলেট করতে পারবো আমরা। কিন্তু ডিএফটিতে করে কি যে জিনিসটা করে, সেখানে তারা একটা নির্দিষ্ট রিজনের তারা ইলেকট্রন ডেন্সিটিকে ক্যালকুলেট করে। তাহলে আমরা যখন শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন সলভ করি, ওয়েভ ফাংশন বেস যখন করি, তখন তারা কি করে ওয়েভ ফাংশন ডিজাইন করে, ঠিক আছে। কিন্তু এখানে এসে কি করে, যে একটা ইলেকট্রন যেন সে ওয়েভ ফাংশন ডিজাইন করে না, সে কি করে যে একটা মলিকুলার সিস্টেমের ক্ষেত্রে সে ওই যে একটা নির্দিষ্ট রিজনের সেখানে সে কী করে ইলেকট্রন ডেন্সিটিকে সে ক্যালকুলেট করে। ওই ইলেকট্রন ডেন্সিটি অর্থাৎ এজ এ হোল যে সেই ইলেকট্রন ডেন্সিটি পাইল, সেই ইলেকট্রন ডেন্সিটির জন্য সে একটা ওয়েভ ফাংশন ডিজাইন করে। তার মানে কি আমাদের কম্পিউটেশনাল কস্টটা কী হয়ে গেলো, এখানে আমাদের কমে গেল। তার মানে এখানে যদি আমাদের 1000 ইলেকট্রন থেকে থাকে, তাহলে এখানে 1000টা সায় আমাদের লাগে, অর্থাৎ 1000টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে সলভ করতে হয়। কিন্তু যদি আমি এই ডিএফটিতে যাই, অর্থাৎ এই ডেন্সিটিতে যাই আমি, তখন কি করতে হবে, এখানে একটা ওয়েভ ফাংশনের মাধ্যমে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে, যার জন্য এই জায়গায় কম্পিউটেশনাল কস্টটা কী হয়ে যায় আমাদের অনেক কমে যায় আমাদের। তাহলে ডেন্সিটি ফাংশনাল থিওরি যদি আমরা শুরুর দিকে যদি আমরা যাই, কীভাবে আসছে, যে প্রথম ইন 1926 Wheeler and Thomas and Enrico Fermi separately introduced a semi-classical approach of many electron system in 1926. অর্থাৎ তারা একটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন তারা এখানে চিন্তা করছে এইভাবে। In 1964, Pierre Hohenberg and Walter Kohn, and 1 year later in 1965, Walter Kohn together with the Sham published their seminal papers on density functional theory. এটা জাস্ট একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর এখানে যে কথাটা আমি পরের জায়গায় এসে লিখছি, সেটা হলো এখানে একটা শব্দ ব্যবহার করেছে বারবারই, যে ডেন্সিটি ফাংশনাল থিওরি। তাহলে ফাংশন আর ফাংশনাল এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমরা বোঝানোর জন্য এখানে একটা আমরা দিয়েছি যে ফাংশন কি, এটা এ রুল দ্যাট ট্রান্সফর্মস এ নাম্বার ইন্টু অ্যানাদার নাম্বার। অর্থাৎ একটা ফাংশন যদি আমি লিখি যে ফাংশন অফ এক্স কিউব, যদি এক্সের জায়গায় 2 বসাই, তাহলে কি আসবে, মানটা আসবে আমাদের 8। এক্সের জায়গায় 1 বসালে আমাদের ফাংশনের মানটা কত আসবে, আমাদের 1 আসবে। কিন্তু ফাংশনাল কি, এ রুল দ্যাট ট্রান্সফর্মস এ ফাংশন ইন্টু এ নাম্বার। অর্থাৎ
এখানে নাম্বার টু নাম্বার, আর এখানে কি একটা ফাংশনকে একটা নাম্বারে নিয়ে যাবে আমাদের। অর্থাৎ যেমন আমি যদি বলি এই ইন্টিগ্রেশনটা আমি করব, আমি 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেশনটা করব আমি, তাহলে সেক্ষেত্রে আমি কি বুঝি, আমি যে এখানে যে ফাংশনটা দিব এই রিজনের ভিতরে তার যে ভ্যালুটা আছে সেটাকে আমরা ক্যালকুলেট করব আমরা। তার ফাংশন আর ফাংশনাল ভিন্ন জিনিস আমরা দেখতেছি আমরা এখানে। এখন এই ডেন্সিটি ফাংশনাল থিওরির যে ফার্স্ট হোয়েনবার্গ কোন থিওরামটা কি ছিল, যে ই নট ইকুয়াল টু এফ রো নট। এই মানগুলো তো অতটা ওইভাবে বোঝা যাবে না, ই দিয়ে আমরা বুঝতে যে এটা এনার্জি হবে, যে রো নটটা কি সেখানকার ডেন্সিটি হবে। দি রিলেশনশিপ মিনস দ্যাট ই নট ইজ এ ফাংশনাল অফ রো নট এক্স ওয়াই জেড। আর দি সেকেন্ড হোয়েনবার্গ কোন থিওরামটা এই ধরনের মূলত জায়গাটা আমরা আসতেছি, যে the total electronic energy of the an electron system can be expressed according to the non-relativistic DFT method by the following equation। অর্থাৎ আমরা যে ডিএফটি বর্তমানে যে ডিএফটি যে ক্যালকুলেশনটা করি সেই ক্যালকুলেশনটা মূলত এই ইকুয়েশনের মাধ্যমে করা হয়। আমরা খেয়াল করেছি এখানে যে এখানে কিন্তু এই যে সাই, এই সাইটা কিন্তু চয়েস করা হচ্ছে কার মাধ্যমে, ওই ইলেকট্রন ডেন্সিটির উপর ভিত্তি করে সেখানে একটা ওয়েভ ফাংশন চয়েস করা হয়েছে। ঠিক আছে, কথাগুলো নিচে লেখা আছে, হেয়ার দ্য এনার্জি হ্যাজ বিন এক্সপ্রেসড এজ এ ফাংশন অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি রো অ্যান্ড দ্য ফর্ম সাই আই প্রেজেন্ট দ্য ওয়ান ইলেকট্রন ফাংশনস। অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি রো যেখানে আমরা নিচ্ছি আমরা যে জায়গাটাতে, তার জন্য আমরা একটা ওয়েভ ফাংশন সাই ডিজাইন করছি। এই এনার্জি দ্বারা কী বুঝেছি আমরা, যে এখানে পি স্কোয়ার বাই 2 অর্থাৎ কাইনেটিক এনার্জি টার্ম একটা, আর হলো পোটেনশিয়াল এনার্জি টার্ম একটা, হোয়ার পি ইজ দ্য কি ইলেকট্রনিক মোমেন্টাম অপারেটর অ্যান্ড বিএনআর ইজ দ্য এক্সটার্নাল নিউক্লিয়ার পোটেনশিয়াল। আর এই যে ইএক্সসি, এটা ইজ দ্য এক্সচেঞ্জ কোরিলেশন এনার্জি ফাংশনাল। মূলত এই থিওরির মাধ্যমে, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ডিএফটির মেথডটা ব্যবহার করে আমরা এই এনার্জি ক্যালকুলেট করে থাকি আমরা। এখন বিভিন্ন ধরনের মেথড আছে, এর ভিতরে যে মেথডটা আমরা এখানে লিখছি B3LYP, ঠিক আছে, এই মেথডটা আমাদের এই ডিএফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড এবং এটি ব্যবহার করা হয়, ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় এটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এর এতে যাই, এর শেষের দিকে যাই, তাহলে ওয়েভ ফাংশনাল থিওরিতে ব্যবহার করা হয় কি কি থিওরি, একটা হলো হার্ট্রি-ফক থিওরি, মোলার প্লাসের পার্টারবেশন থিওরি, আর একটা কি অথবা MP2 MP4 এগুলো ব্যবহার করা হয়। অপরদিকে ডেন্সিটি ফাংশনাল থিওরিতে ব্যবহার করা হয় কি B3LYP M06 MB3YP। অর্থাৎ এই যে হাইব্রিড যে মেথডটা আছে, এই মেথডে সাধারণত ডিএফটিতে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা একটা নিলস বোরের একটা স্টেটমেন্ট। এটা হলো যে এই কি বলবো আমরা, যে সায়েন্টিস্টদের সব জায়গায় এক জায়গায় একটা মিলন মেলার একটা ছবি এখানে দেওয়া আছে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু এই কোয়ান্টামের উপর কারো কোনো থাকলে আমাকে একটু বলা যেতে পারে এখন এই মুহূর্তে। হ্যাঁ, যদি কোয়ান্টাম নিয়ে কারো কোনো থাকে, জানার থাকে। আসসালামু আলাইকুম স্যার। আহ, জি বলেন। স্যার, ব্যাপার হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করছেন, কিন্তু এইগুলো আমরা কোনো নোটও করতেছি না বা অতটুকু গুরুত্ব দিয়ে বা মনে রাখতে পারতেছি না। এর সমস্যা হবে কি? এটা আসলে হলো কি, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের? আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, কোন ইয়ারে? থার্ড ইয়ার বর্তমানে। থার্ড ইয়ার। থার্ড ইয়ারে কি কোয়ান্টাম এখনো মনে পড়ায় নাই না? জি না, জি না। আচ্ছা, কোয়ান্টাম হতে পড়াবে। আর আমি আগে বলছি যে আমি যে কোয়ান্টামের যে লেকচারটা দিচ্ছি এটা শুধু কেমিস্ট্রির জন্য না, এটা যারা বোটানি বা জুওলজি বা অন্য যে ব্যাকগ্রাউন্ড থেকে বা বায়োকেমিস্ট্রি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, আমাদের এই কোয়ান্টাম ক্যালকুলেশনটা একটু জানা লাগে। কেন জানা লাগবে? কারণ এই যে একটু পরে যে লেকচারটা হবে, আমার পরে যে লেকচারটা হবে, সেখানেই সে যখন একটা মলিকুল ডিজাইন করবে, ডিজাইন করে সে বলবে যে আমরা এখানে এটাকে অপটিমাইজ করেছি হার্ট্রি-ফক মেথডে অথবা ডিএফটি মেথডে। এই যে শব্দগুলো জানার জন্য এটা একটু জানতে হয়। আর আসলে এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটা কোর্স, তাহলে আসলে 30 মিনিটে শেষ করার কোর্স না, তাই না? বা জি 40 মিনিটে স্যার। শেষ করার কোর্স না। তারপরেও আমি চেষ্টা করছি যে, যেহেতু আমি বাংলায় বলছি এগুলো, যে ধারাবাহিকভাবে যে কীভাবে একটা পর কীভাবে আসে। যেহেতু আমার তুমি যেহেতু ব্যাকগ্রাউন্ড যেহেতু কেমিস্ট্রি, কিছুটা হলেও তো আমার মনে হয় যে অনুমান করতে পারার কথা আর কি, তাই না? জি জি আর স্যার। এগুলো রেকর্ডেড ক্লাস থাকবে, রেকর্ড দিয়ে দিবে ইয়ে আরাফাত। আরাফাত রেকর্ড করতেছে, যেহেতু রেকর্ডেড ক্লাস থাকবে। আর জি স্যার, কারো কোনো ধন্যবাদ। হ্যাঁ, ওকে, আর কারো কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে রিজওয়ানা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফার্মেসি ব্যাকগ্রাউন্ড।
তো আমার যেহেতু ফার্মেসিতে ছিলাম, আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। থাকবে না। চেষ্টা করছি অনেকটা বোঝার, কিন্তু অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেছে। তাই আমি আসলে আপনার কাছ থেকে একটা সাজেশন নিতে চাচ্ছি যে এই কোয়ান্টাম মেকানিক্স এর ইন্ট্রোডাকশনের জন্য, এই জিনিসগুলো বোঝার জন্য আমি আসলে কোন বই বা হচ্ছে কোন স্লাইড কি ফলো করলে আমি হচ্ছে খুব ইজিলি এটার একটা বেসিক ধারণা আমি নিতে পারবো। আসলে আমার মনে হয় যে জায়গাটা বেটার হবে, আমি দেখছি যে আমার যে এই যে লেকচারগুলো এগুলো তো আমরা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, জি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব। দিলে আমার এখানে যে সকল শব্দগুলো আমি ব্যবহার করছি আমি, হ্যাঁ, জি যেমন স্যার। আমি ওয়েভ ফাংশনটা শব্দ ব্যবহার করছি আমি, তাহলে ওয়েভ ফাংশনটা কি, এটা তো এখন গুগলে সার্চ দিলে পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে আমার এই স্লাইডগুলো যদি বোঝা যায়, আমি মনে করবো যে কোয়ান্টাম তো একটা কি বলবো, একটা বড় একটা ফিল্ড ফিজিক্সের বা কেমিস্ট্রির। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সের বড় একটা ফিল্ড। এটা তো এই 18টা 20টা স্লাইড দিয়ে আসলে তো কোয়ান্টাম শেষ না। কিন্তু সবগুলো তো ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের একজন লোকের পক্ষে জানাও সম্ভব না। এই জন্য হাইলাইট করতে হবে আমার এই স্লাইডগুলোর উপরে করে, এই স্লাইডগুলোতে আমি যে সেন্টেন্স যে শব্দগুলো ব্যবহার করছি বা সেন্টেন্সগুলো ব্যবহার করছি, এগুলোকে একটু গুগল করে বোঝা যায় কিনা কোনোভাবে। ঠিক আছে, আর জি তারপরেও যে কোনো প্রবলেম হলে আমরা তো কথা বলবোই। যেমন হ্যাঁ। আমি সরাসরি চলে গেছি শ্রোডিঙ্গারের ইকুয়েশনে চলে গেছি। তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের আগেও তো আরও 1-2 চ্যাপ্টার আছে ফিজিক্সের, কোয়ান্টাম মেকানিক্সের, তাই না? মানে স্যার এগুলা হলো ওই সফটওয়্যারে ঢুকলে এইসব বিষয়ে দেখতে আর পারবো এই জন্য। সফটওয়্যারে যখন হ্যাঁ ঢুকবে তখন তো দেখতে পারবে যে আমি বললাম যেমন একটা মলিকুল তুমি ডিজাইন করছো। এখন এই মলিকুলটা ডিজাইন করার পরে আমি এই মলিকুলটার কি চাই, আমি যে এর এই অপটিমাইজ করতে চাই বা এর একটা কি এনার্জি মিনিমাম স্ট্রাকচার চাই। তাহলে আমি কোন মেথডে করব, আমার কোন মেথডটা আমার বেটার হবে, ইএফটি ডিএফটি বেটার হবে নাকি হার্ডিফক বেটার হবে। তাহলে আমি দেখালাম এখানে যে হার্ডিফকের সাথে ডিএফটি ক্যালকুলেশনে কি আছে কিছুটার সহজ হয় আর কি, মানে কম্পিটিশন কষ্ট কম আছে, কিন্তু ফলাফলটা কি হার্ডিফকের সাথে কম্পেয়ারেবল। হ্যাঁ, তাহলে ওই জিনিসগুলো তখন আরো একটু বোঝা যাবে। তারপরেও এই স্লাইডগুলোর দিকে একটু ভালো করে একটু খেয়াল রাখতে হবে এবং এই স্লাইডগুলো একটু একটু বোঝার চেষ্টা করতে হবে। পুরো একেবারে ডিপে যাওয়ার দরকার নাই কারোরই আমি মনে করব, কিন্তু জাস্ট মেথডগুলো কি যে কিভাবে আসছে, আমি একটা মলিকুলার স্ট্রাকচার এই করলাম, অপটিমাইজ করলাম বা তার এনার্জি ক্যালকুলেট করলাম, তার এনার্জির আসলে কোথা থেকে আসলো। যেমন আমি এখানে বলছি যে এখানে এগুলো কি, যদি আমি কোয়ান্টাম এনালাইজ দিয়ে করি তাহলে অবশ্যই সেখানে কি আছে, ইলেকট্রনগুলো ইনক্লুড আছে। হ্যাঁ, যে প্রত্যেকটা ইলেকট্রনের যে কন্ট্রিবিউশনটা এখানে ইনক্লুড করা হয়েছে। কিন্তু যখনই আমি এটাকে এই পরের আমি তৃতীয় দিন আমার আরেকটা ক্লাস আছে ফোর্স ফিল্ড মলিকুলার মেকানিক্স নিয়ে, তখন কিন্তু আমি ইলেকট্রনিক ক্যালকুলেশন করে আসবো না। আমি তখন আমার ইলেকট্রনিক ক্যালকুলেশন বাদ দিয়ে টোটালটাই চলে যাবো, আমি নিউক্লিয়ার কোঅর্ডিনেটসের উপরে চলে যাব। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্লাইড গুলা কি আমরা আজকের মধ্যেই পাবো? হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দিবে আরাফাত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। তাহলে আমি কি আমার পরের লেকচারে যাব? একটু ব্রেক দিতে পারেন স্যার। বেশি নিব না, 5 মিনিট সর্বোচ্চ। এইট আহ, থার্টি থ্রি তো আমি একদম 8:40 আমি শুরু করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। একদম 8টা 40, মানে 8টা 40 কিন্তু। হুম এই হুম। পরের যে লেকচারটা আছে আমার সেটা হলো বেসিস সেটের উপরে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ এই পরের যে ক্লাসটা আছে এই কোয়ান্টাম ক্যালকুলেশন করতে গেলে বেসিস সেট কী জিনিস এটা জানতেই হবে, না জানে ওইখানে দেখতে তারা সব কিছু অন্ধকার মনে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি জাস্ট 8:40 আমি স্টার্ট করবো।